রাত্রি ৩টা বাজে কবরস্থানে আমি একা গোসল করাইছি। তখন কেউ আমার সাথে ছিল না। ছবিতে যেমন দেখায় যে গাছটা কড়কর শব্দ হয়, ঠিক সেই শব্দ। তখন লাশটা পচে গেছে। আর ইঁদুরে যে নরম মাংসগুলো যে ছিল, নাকের, চোখের উপরে যে এগুলি সব খেয়ে ফেলছে। এখনো মাঠে ৫টা অক্সিজেন আছে, বাড়িতে একটা আছে। আমি সবসময় মানি কারো না কারো লাগলে আমার সাথে যোগাযোগ করলে অক্সিজেন আমি দিয়ে দিই। ফ্রি, একেবারে ফ্রি। করোনার কাজটা আসলে আমি শুরু করি এটা আমার নিজের উদ্যোগে। যখন আমি দেখলাম বিশ্বের দরবারে বেকু দিয়ে কেটে লাশ দাফন করতেছে, তখন আমি মনে করলাম যে না, আমার আসলে আমাকে তো দুইবার মানুষ ভোটের মাধ্যমে নির্বাচিত করেছে, তা আমি তাদের কিছুটা ঋণ শোধ করি। তো এই সুবাদে আমি একটা স্ট্যাটাস দিই, যদি কোনো মা বোন মারা যায় তাহলে গোসলের কাজটা আমি সম্পূর্ণ করব। তো এরপর থেকে আমাকে চাষারা একজন মা আছেন আমাদের, হোসনিয়ারা চাচি বলে, অনেকে আপা বলে, উনি মারা যান। তখন আমাকে খুরশেদ ভাই ফোন করে যে আপা, আপনি তো ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন যে আপনি করোনাকালীন সময়ে যারা মারা যাবে তাদেরকে গোসল করাবেন। আমি বললাম ভাই হ্যাঁ, তাহলে আসেন। এই থেকে আমার শুরু, পথ চলা। প্রথমত আমি আমার নিকটতম যে মসজিদ ছিল ওই মসজিদের হুজুরের পরামর্শ নেই। তারপরে যে নাকি কবরস্থান গোসল করায় সে আপাটা আসতে চায় নাই, জোর করে নিয়ে আসছে। আসার পর আমি ওই আপার মাধ্যমে এই কাজটা শিখতে পারি। শিখে তারপর থেকে আর আমার মানে পথ চলা। আপনার আমফানের ২ রাত্রি ৩টা বাজে কবরস্থানে আমি একা গোসল করাইছি। তখন কেউ আমার সাথে ছিল না। আপনার কারেন্ট চলে গেছে, দুইটার হুন্ডার লাইট ফিট করে দিছে। আপনার তো জানেন গোসল করলে চারদিক দিয়ে পর্দা থাকে, পর্দার ভিতরে হুন্ডার লাইটটা খালি দিয়ে দিছি। আমি অনেক কষ্টে, আর গোসলের জায়গাটা এমন জায়গায়, কবরস্থানের লাস্ট মাথায়, মানে ছবিতে যেমন দেখায় যে গাছটা কড়কর শব্দ হয়, ঠিক সেই শব্দ। আসলে আমি ভয় পাইনি। আল্লাহ পাক হয়তো আমাকে এরকম একটা শক্তি দিয়েছিল বলেই আমি এই কাজটা করতে পেরেছি। আমি ভয় পাইনি। আরেকটা হচ্ছে ওনার করুণা হয়নি। উনি স্বামী পরিত্যক্তা, ভাইয়ের বাড়িতে ছিল, আমাদের খুরশেদ ভাইয়ের বাড়ির পাশেই তালা ফ্যাক্টরি। তো ওই বোনটা একটু অ্যাবনর্মাল মতো ছিল, পাগলের মতো ছিল। তো সে যে ঘরের ভিতর মরে আছে ৩ দিন যাবৎ, কেউ তার খোঁজ নেয়নি। তখন সেই বোনটার দরজা যখন ভাঙা হলো, তখন লাশটা পচে গেছে। আর ইঁদুরে যে নরম মাংসগুলো যে ছিল, নাকের, চোখের উপরে যে এগুলি সব খেয়ে ফেলছে। তখন আমি তো জানি না এরকম। আমি গেছি, যাওয়ার পরে আমার এক আত্মীয়র সাথে দেখা, বললো আপনি লাশটা গোসল করেন না, লাশটার অবস্থা খুব খারাপ। তা আমি বললাম যে ভাই, আমি লাশটা গোসল করাবো না, কারণ এরকম অবস্থা যদি আমি অসুস্থ হই তো বাকি লাশগুলা কি হবে। এই কথা বলে আবার চেয়ার নিয়ে বসলাম। আমার বিবেক একটু নাড়া দিল, তাহলে কি এই মাটা বা এই বোনটা গোসল ছাড়া এখান থেকে শেষ বিদায় হবে। তখন বৈশাখ কেরোসিন তেল আনলাম, খাটের চারদিক দিয়ে কেরোসিন তেল দিলাম যাতে গন্ধটা না লাগে। আর তাকায় আছে এই পাপড়িগুলো, ইগুলো তো খেয়ে ফেলছে। তখন আমি একটা কাপড় দিলাম চোখের উপর, কাপড় দিয়ে তখন তাকে শরীর কষলে গোসল করানোর মতন পরিবেশ ছিল না, ফিলে গেছে। সাবান গালায়া তারপরে আপনার ওনাকে গোসল করায়া। তখন এরকম অসংখ্য স্মৃতি আছে, মানে বললে শেষ হবে না স্মৃতি, অনেক স্মৃতি আছে। আপনার গাজীপুর গোসল করাইতে গেছি। আপনার আমরা এখানে একটা লাশ দাফন করে ফজরোক্ত একটা লাশ দাফন করছি। তারপরে আপনার রওনা দিছে, আমরা যেতে যেতে প্রায় ৯টা-১০টা বাজে গেছে। তো ওই বোনটা খুরশেদ ভাই তখন ছিল করোনা, সে হসপিটাল থেকে আমাকে ফোন দিছে, আপা আপনার গাজীপুর যেতে হবে। আমি বললাম ঠিক আছে ভাই, যাব। এর মধ্যে আরেকটা লাশ আসছে কবরস্থান। তো আমাদের খুরশেদ ভাইয়ের টিম আমরা একসাথে হইয়া, আমার বড় ছেলে এই কাজের সাথে সম্পৃক্ত ছিল, আরেকটা ছিল হিন্দু একটা ছেলে, সবুজ নাম। ওরা দুইজন কি করতো, সারা রাত্রে হুন্ডা নিয়ে রেডি থাকতো, কখন ডাক আসবে আমাকে নিয়ে ছুটে চলবে। ওইখানে গেলাম, যাওয়ার পরে আমার মেয়ে সমতুল্য ওই মেয়েটা আপনার সন্ধ্যা ৬টায় মারা গেছে। এরপর দিন আপনার লাশ দাফন হইতে হইতে ১২টা বাজছে। তা আমরা সম্পূর্ণ কাজ শেষ করছি। আমার সাথে গোসল করানোর জন্য ওই এলাকারই আরো ২জন বোন ডাইকা নিয়ে আসছে। যখন শুনছে করোনা, পালাই গেছে। আর বাড়ির যে আশেপাশে, ফ্ল্যাটের আশেপাশের মানুষ তাকে দেখতে আসে না, ইভেন গোসল করাইতে দিতেছে না। তো এর যে বারান্দাটা খুব ছোট, এই বারান্দার ভিতরে খুব কষ্টে গোসলটা করাইছি। করানোর পরে
তা আমাদের সাথে ছিল একজন হীরা করে নাম, উনি ডাক্তার, উনি আবার টেলিফোনে সাজেশন দিত। তা একটা রুগীরে সাজেশন দিতেছে, বাবা বলতেছে লাস্টে নিয়ে যান না, লাশটা কতক্ষণ রাখবেন, তাড়াতাড়ি নিয়ে যান। মানে এই যে একটা বিরক্তিকর অবস্থা, মানে লাশ নিয়ে তো প্রায় 12-14 ঘন্টা বসে আছে, আশেপাশের মানুষজন আসতেছে না। এই বাবা বললো যে আমার লাশটা তাড়াতাড়ি নিয়ে আপনারা দাফন করেন। এই এরকম কিছু অনেক স্মৃতি আছে। টোটাল আমরা 13 জন ছিলাম টিমে, টোটাল 224 জন। গোসল এবং দাফন এবং অক্সিজেন সাপ্লাই, যেটা ওকে বলে। ওই সময় তো আপনার মানুষের শ্বাসকষ্ট হইতো খুব বেশি, তখন আমার নিজের অক্সিজেন আছে 6টা, এটা আমি সবাইকে দিতাম, যার প্রয়োজন হয়তো নিয়ে যেত। ফ্রি, একেবারে ফ্রি। এখনও সেটা চলমান আছে, যারই প্রয়োজন হয় সে এসে আমার সাথে যোগাযোগ করে নিয়ে যায়। অলরেডি আমার এখনও মাঠে 5টা অক্সিজেন আছে, বাড়িতে একটা আছে। আমি সবসময় মানে কারো না কারো লাগলে আমার সাথে যোগাযোগ করলে অক্সিজেন আমি দিয়ে দিই, ফ্রি ফ্রি, একেবারে ফ্রি। গভর্নমেন্ট থেকে ওই সময় আমি শুনেছি যে গভর্নমেন্ট থেকে যারা নাকি এই কাজ করছে তাদেরকে একটা সম্মানই দিত। তো এটা কি করছে, আওয়ামী লীগের সময় আমার যেই এই আপনার টিমের যেই লিস্টটা আমি যেটা দিছি আমার চেয়ারম্যানের কাছে, এই চেয়ারম্যান ইউনূস স্যারের কাছে জমা দেওয়ার কথা ছিল, টিমের এই যে কপিটা সে জমা দেয়নি। তখন ইউনূস স্যার আমাকে বললো যে রোজিনা ম্যাডাম, কেন যে আপনার জন্য সাথে এরকম হচ্ছে, তখন নাহিদা বারিক ছিল, এরকম হচ্ছে সেটা বুঝতে পারতেছি না, তো আপনাকে কেন আপনার নামটা দিল না। আমার পুরো টোটালি টিমের নামটা চেয়ারম্যান উপজেলায় দেয়নি। তো যারা কাজ করে নাই তাদেরকে দিয়ে আমি শুনছি 8,200 করে প্রত্যেকটা লাশের জন্য দেওয়া হয়তো, যারা নাকি গোসল করেছে। এটা তাদের লোকজন দিয়া এই টাকাগুলো উঠায় নিয়ে গেছে।